সবাইকে সম্পূর্ণ নজরুল অনুষ্ঠানের আজকের পর্বে আমন্ত্রণ। আজ আমরা জানব কাজী নজরুল ইসলামের সবচাইতে দুঃখের ঘটনাগুলোর একটি সম্পর্কে। কুমিল্লার দৌলতপুরে আলী আকবর খানের ভাগ্নি সৈয়দা খাতুন, যার নাম নজরুল ইসলাম নার্গিস দিয়েছিলেন, তাঁর সঙ্গে কবির গভীর প্রণয় সম্পর্ক এবং পরবর্তীতে চিরবিচ্ছেদের ব্যাপারে। এই বিচ্ছেদ, এই বিরহ ব্যথা নজরুলকে আরও গভীর করেছিল, আরও মহৎ করেছিল, আরও শক্তিমান করেছিল। আর বাংলা সাহিত্য অনেক সমৃদ্ধ হয়েছিল এর ফলে। আমরা দৌলতপুরের কবির স্মৃতিঘেরা জায়গাগুলোতে ধারণ করা বেশ কিছু স্মৃতিচারণমূলক পাঠ থেকে পুরো ঘটনাটি বোঝার, জানার চেষ্টা করব। এ ব্যাপারে আমাদের যেগুলো নির্ভরযোগ্য স্মৃতিচারণ আছে সেগুলোর উপর নির্ভর করতে হবে। মূলত মুজাফর আহমদের স্মৃতিচারণ এর উপর আমাদের নির্ভর করতে হবে, কারণ যুদ্ধক্ষেত্র থেকে কলকাতায় আসার পর এবং তারপর থেকে এই ঘটনা ঘটা পর্যন্ত মুজাফর আহমদ ছিলেন নজরুল ইসলামের সবচাইতে বেশি সময়ের সহচর। আর তাছাড়া এই ঘটনাটি যখন একটি বিয়োগান্তক মোড় নেয়, তখন নজরুল ইসলামের কলকাতার বন্ধুরা এবং শুভানুধ্যায়ীরা মুজাফর আহমদকেই পাঠিয়েছিলেন কুমিল্লা থেকে তাকে কলকাতায় নিয়ে যাওয়ার জন্য। আলী আকবর খানের সঙ্গে কুমিল্লায় আসার ব্যাপারে নজরুলকে আগেই সতর্ক করেছিলেন মুজাফর আহমদ। তার ভাষায় তিনি বলেছিলেন, আমার পরামর্শ যদি শুনতে চাও তবে তুমি কিছুতেই আলী আকবর খানের সঙ্গে তাদের বাড়িতে যেও না। তিনি অকারণে অনর্গল মিথ্যা কথা বলে যান, যেন অভিনয় করছেন, এইরকম একটা ভাব তার কথাবার্তার ভেতর দিয়ে সর্বদাই প্রকাশ পায়। কি মতলবে তিনি তোমায় তাদের বাড়িতে নিয়ে যেতে চান তা কেউ জানে না। তিনি তোমাকে একটা বিপদেও ফেলতে পারেন। কাজী নজরুল ইসলামের কুমিল্লা যাওয়া এবং সেখানে যাওয়ার সময় নিয়েও ভিন্ন মত রয়েছে। এই ভিন্ন মত কবিবন্ধু নলিনীকান্ত সরকার এবং মুজাফর আহমদের মধ্যে। নলিনীকান্ত সরকারের মতে নজরুল ইসলাম কুমিল্লা গিয়েছিলেন রাতের ট্রেনে, অথচ মুজাফর আহমদ জোর দিয়ে বলছেন যে তিনি সকালের ট্রেনে কুমিল্লা গিয়েছিলেন। এছাড়া নলিনীকান্ত সরকারের মতে হঠাৎ করেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছিল এক সন্ধ্যার আলাপে এবং তারপরেই রাতের ট্রেনে যাত্রা। অথচ মুজাফর আহমদ বলছেন যে বেশ কয়েকদিন আগে থেকেই ব্যাপারটি আলোচিত হচ্ছিল। নজরুল ইসলাম এ সময় থাকতেন মেডিকেল কলেজের সম্মুখে ৩২ নম্বর কলেজ স্ট্রিটে। মুজাফর আহমদ সাহেব ছিলেন তার সহকক্ষবাসীদের অন্যতম। নজরুলের প্রাত্যহিক গতিবিধি ও কার্যসূচির সন্ধান আগে থেকেই আমার জানা থাকত। একদিন সারা বিকেলটা নজরুলের সঙ্গে আড্ডা দিয়ে ঠিক তার পরের দিন সকালবেলায় দেখি নজরুল ঘরে নেই। তার একজন সহকক্ষবাসী বন্ধু হাসতে হাসতে বললেন, সে তো কাল রাত্রে কুমিল্লায় চলে গেছে। আমি বললাম, কই, কাল তো কিছুই বললে না। বলবে কি করে? কাল সন্ধ্যার পরই একজন ভদ্রলোক এসে কী সব কথাবার্তা করে কুমিল্লা যাবার প্রস্তাব করলেন। প্রস্তাব অনুমোদন, সমর্থন সব মুহূর্তের মধ্যে। সঙ্গে সঙ্গে শিয়ালদহ স্টেশনে যাত্রা। নজরুলের এই সহকক্ষবাসী বন্ধুটি মুসলিম ভারতের কর্ণধার আফজালুল হক। যাই হোক, নজরুল ইসলাম আলী আকবর খানের সঙ্গে কুমিল্লা গিয়েছিলেন এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই, এবং এ ব্যাপারেও কোনো দ্বিমত নেই যে তারা দুজনেই কুমিল্লা গিয়ে কান্দির পাড়ে শ্রী ইন্দ্রকুমার সেনগুপ্তের বাসায় উঠেছিলেন। শ্রী ইন্দ্রকুমার সেনগুপ্তের পরিবারে নজরুল ইসলাম আপনজনের মতো অভ্যর্থিত হল। ইতিমধ্যে কবিরূপে তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল। তাকে নিজেদের ভিতরে পেয়ে এই পরিবারের লোকেরা সত্যিই বড় আনন্দিত হলেন। নজরুল ইসলাম শ্রী ইন্দ্রকুমার সেনগুপ্তের বাসায় এসেছেন জানতে পেরে শহরের যুবকেরা ভিড় করে সেই বাসায় আসতে লাগলেন। কবিতার আবৃত্তিতে ও গানে পরিবারটি মুখর হয়ে উঠল। কবি নিজে এই পরিবারের আবহাওয়ার সঙ্গে সম্পূর্ণরূপে মিশে গিয়েছিল। বিরজা সুন্দরী দেবীর ও বীরেন্দ্র কুমার সেনের বিধবা জেঠিমা গিরিবালা দেবীর যত্নাদরে সে মুগ্ধ হয়ে গিয়েছিল। সেও বিরজা সুন্দরী দেবীকে মা ডাকতে লাগলো।
অবশ্য মুরাদনগর থানার দৌলতপুর গ্রামে আলী আকবর খানদের বাড়িতে যাওয়ার পথেই নজরুল ইন্দ্রকুমার সেনগুপ্তের বাসায় উঠেছিল। এই সময়ে সে 4-5 দিন এই বাসায় ছিল। তারপর সে চলে গেল দৌলতপুরে। সে কিভাবে গিয়েছিল, কোনো যান ব্যবহার করেছিল কিনা এ কথা আমি কাউকে কোনোদিন জিজ্ঞাসা করিনি। তবে চৈত্র মাসের পথে তখনও কাদা হয়নি। বেশ কিছুদিন ধরে কলকাতার বন্ধুরা নজরুল ইসলামের কাছ থেকে কোনো চিঠিপত্র পাচ্ছিলেন না। হঠাৎ করে তার এক চিঠি এলো। সেই চিঠিতে তারা জানতে পারলেন যে নজরুল ইসলামের বিয়ে ঠিক হয়ে গেছে আলী আকবর খানের ভাগ্নির সঙ্গে। এই খবরটি শুনে সবাই বেশ চমকে উঠলেন। জ্যৈষ্ঠ মাসে হঠাৎ একদিন আমি নজরুল ইসলাম ও আলী আকবর খানের নিকট হতে পত্র পেলাম যে খান সাহেবের এক ভাগ্নির সঙ্গে নজরুলের বিবাহ স্থির। তারা আমার সম্মতি না শুভাশিস চেয়েছিলেন তা আমার মনে নেই। আমি নজরুলের চেয়ে 10 বছরের বড়। শুভাশিসও তারা চাইতে পারেন। একই সময়েও আরও অনেক পত্র পেয়েছিলাম। আমি সত্যি হতভম্ব হয়ে গিয়েছিলাম। এমন সংবাদ পাওয়ার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। পুরো 2 মাসও নজরুল আলী আকবর খানের বাড়িতে থাকেনি। এর মধ্যে একটি গ্রাম্য মেয়ের সঙ্গে তার প্রথম দেখা হলো, পরিচয় হলো, ভালোবাসা হলো এবং তারপরে একেবারে বিবাহ স্থির। মেয়েটির কোনো রূপগুণের কথা আমাকে লেখা পত্রে ছিল না। নজরুলের বন্ধু মহলে একজনও এমন বিয়ের সমর্থন করলেন না। সকলে হায় হায় করতে লাগলেন। বিয়ের খবর জানিয়ে যে চিঠি নজরুল লিখেছিলেন, সেই চিঠি পেয়ে কলকাতায় তার বন্ধুরা অনেকেই একটা ধাক্কা খেয়েছিলেন। এটি 2টো কারণে। প্রথমত, তারা ভেবেছিলেন যে হঠাৎ করে একটা অজানা অচেনা জায়গায় এত অল্প সময়ের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠা কোনো স্বাভাবিক বিষয় নয়। আর দ্বিতীয়ত, আলী আকবর খানের ব্যাপারে তাদের সন্দেহ ছিল আগে থেকেই। সে কারণে তার বন্ধুদের মধ্যে অনেকেই এই খবরটাকে ভালোভাবে নিতে পারেননি। অবশ্য প্রথম ধাক্কা সামলে ওঠার পর সুসাহিত্যিক পবিত্র গঙ্গোপাধ্যায় বেশ অভিনন্দন জানিয়েই নজরুল ইসলামকে একটি চিঠি লিখেছিলেন। যখন আজ তোর চিঠিতে জানলুম যে তুই স্বেচ্ছায় সজ্ঞানে তাকে বরণ করে নিয়েছিস, তখন আমার অবশ্য কোনো দুঃখ নেই। তবে একটা কথা, তোর বয়স আমাদের চেয়ে ঢের কম, অভিজ্ঞতাও তদ্রূপ। ফিলিংসের দিকটা অসম্ভব রকম বেশি। কাজেই ভয় হয় যে হয়তো বা 2টো জীবনই ব্যর্থ হয়। যাকে পেয়েছিস তিনি যে তোর চিরজনমের হারানো গৃহলক্ষ্মী, এ কথা সত্যি যদি এতটুকু সত্য হয়, তাহলে তোর সৌভাগ্যে আমার সত্যি ঈর্ষা হচ্ছে। বিয়ের খবর আর নিমন্ত্রণপত্র এসে পৌঁছার পর আবার বেশ কয়েকদিনের নীরবতা। মুজাফফর আহমদ বেশ উদ্বিগ্ন হয়ে পড়লেন। তিনি নজরুল ইসলামের কাছে একটি চিঠি লিখলেন। কাজী সাহেব, আপনার পত্রাদি যে আর মোটেও পাওয়া যাইতেছে না, তার কারণ কি? খান সাহেবের নিমন্ত্রণপত্র পাইয়াছিলাম, পত্রখানায় আপনারই মুসাবিদা করা দেখলাম। পত্রের ভাষা 2-1 জায়গায় বড় অসংযত হইয়াছে, একটু যেন কেমন দাম্ভিকতা প্রকাশ পাইয়াছে। আপনার হাত দিয়া অমন লেখা বাহির হওয়া কিছুতেই ঠিক হয় নাই। আমার বড় ভয় হইতেছে যে খান সাহেবের সংস্রবে থাকিয়া আপনিও না শেষে দাম্ভিক হইয়া পড়েন। অন্যে বড় বলিলে গৌরবের কথা হয়, আর নিজেকে নিজে বড় বলিলে অগৌরবের মাত্রাই বাড়িয়া যায়। মোহাম্মদীকে বিবাহের কথা ছাপিতে অনুরোধ করাটা ঠিক হইয়াছে কি? তারা তো নিজ হইতেও খবর ছাপিতে পারিতেন। বাস্তবিক আমার প্রাণে বড় লাগিয়াছে বলিয়া আমি এত কথা বলিলাম। এই নিমন্ত্রণপত্র আবার অপূর্ব নিমন্ত্রণপত্র শিরোনামে বাঙালিতে মুদ্রিত হইয়াছে দেখিলাম। বাঙালিকে এই নিমন্ত্রণপত্র কে পাঠাইল? বিয়ের বরযাত্রীদের মধ্যে ইন্দ্রকুমার সেনগুপ্তের পরিবারও ছিলেন। পরিবারের সদস্যরা ছিলেন সবাই, এবং বিরজা সুন্দরী দেবীর লেখা একটি স্মৃতিচারণমূলক প্রবন্ধে, যেটি 1328 সালের শ্রাবণ সংখ্যা বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকা ছাপা হয়েছিল, সেটির থেকে আমরা জানতে পারি আমরা আলী আকবর খানের বাড়ি যাব শুনে সকলেই একটু অবাক হয়ে গেল। নৌকা নিতে না পেরে আলী আকবর হেঁটেই বাড়ি গেল। বাড়ি থেকে লোক নিয়ে এসে নৌকা ঘাটে টেনে নিয়ে গেল। বাড়ির ছেলে বউ মেয়েরা সকলে এসে প্রণাম আলিঙ্গনাদি করতে লাগলো।
তাদের আদব কায়দা সম্মান দেখেও মনে বড় আনন্দ হলো। বাড়ির মেয়েরা কেউই তেমন শিক্ষিতা নয়। আলী আকবরের মেজদাদাও ক্ষেত খামার দেখা নিয়েই থাকে, লেখাপড়ার চর্চা বড় করে না। এ ছেলেটি ও বউরা এবং একটি বিধবা মেয়ে আছে, ওই মেয়েটি বাড়ির কর্ত্রী। আলী আকবর আমার পুত্র বীরেন্দ্রের সহপাঠী। সে আমাকে মা বলে এবং যথেষ্ট শ্রদ্ধা করে। তার জন্যই তার ভাগ্নির অতএব আমার নাতনির বিয়েতে তাদের বাড়ি গিয়েছিলাম। এদিকে কলকাতায় নজরুলের বন্ধু বান্ধবেরা বিয়ের ব্যাপারে কোনো খোঁজ খবর পাচ্ছিলেন না। হঠাৎ করে মুজাফফর আহমেদ নজরুলের লেখা একটি পোস্টকার্ড পেলেন। আবার কোনো চিঠিপত্র নেই। আমি ভাবলাম নজরুল বুঝি বিয়ের আনন্দে মেতে আছে, নাইবা দিল চিঠি। হঠাৎ যেন একদিন অকস্মাৎ বজ্রাঘাত হলো। জুন মাসের শেষ সপ্তাহের শেষাশেষিতে আমি নজরুলের লেখা একখানা পোস্টকার্ড পেলাম। তার ভাষা মনে থাকার কথা নয়, তবে মোদ্দা কথা যা মনে আছে তা হচ্ছে এই যে আলী আকবর খানের দ্বারা প্রতারিত ও অপমানিত হয়েছে সে। তার ফলে সে অসুস্থ হয়ে পড়েছে। পত্রের ওপরের দিকে যে ঠিকানা দেয়া আছে সেই ঠিকানায় যেন আমি কিছু টাকা পাঠিয়ে দিই। কুমিল্লার কান্দিরপাড়া স্থিত শ্রী ইন্দ্রকুমার সেনগুপ্তের বাসা হতে পত্রখানা এসেছিল। সঙ্গে সঙ্গেই আমি সাহিত্য সমিতির অফিসে তার নামে মুসলিম ভারতেও খবরটা পৌঁছে দিলাম। সেখান থেকে খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ল। মুজাফফর আহমদ কুমিল্লা গিয়ে পৌঁছেছিলেন 1921 সালের জুলাই মাসের 6 তারিখে। 6 জুলাই 1921 সকালবেলা ইন্দ্রকুমার সেনগুপ্তের বাসায় পৌঁছে দেখলাম নজরুল ইসলাম আঘাতের ধাক্কা সামলে নিয়েছে। ওই বাড়ির লোকেদের যত্নে তো বটেই, বিশেষ করে বিরজা সুন্দরী দেবীর ঐকান্তিক যত্নের ভিতর দিয়ে নজরুল আবার নিজেকে ফিরে পেয়েছিল। এই ব্যাপারে কুমিল্লা শহরের যুবকদের অবদানও কম ছিল না। তারা নজরুলকে এত বেশি ঘিরে রেখেছিলেন যে সে গুমরানোর কোনো অবকাশই পাচ্ছিল না। তার উপরে সে সভা ও মিছিলে যোগ দিয়েছিল, তার জন্য গান লিখেছিল ও গান গেয়েছিল। কিন্তু এত বড় আঘাতও নজরুলকে ভেঙে ফেলতে পারল না। তার হৃদয়ে রক্তক্ষরণ চলতে লাগলো, কিন্তু তিনি আরও প্রবল শক্তিতে দেশপ্রেম নিয়ে কুমিল্লার যুবকদেরকে জাগরিত করার ব্যাপারে এগিয়ে এলেন। তার ব্যক্তিগত বেদনাবোধকে তিনি দুর্নিবার শক্তিতে রূপান্তরিত করলেন এবং এমন সব গান এবং কবিতা লিখলেন, সেটা শুধু তৎকালীন কুমিল্লার যুবকদেরই জাগ্রত করলো, আলোড়িত করলো তাই নয়, এগুলো এখনও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা জাগরণমূলক গান। নিশি ভরে গিয়ে শুনিল রে মুক্তি কোলাহল, বন্দি শৃঙ্খল তাহারা কারাবাসে, মুক্তি হাসি হাসি ঢুকেছে ভয় বাধা স্বাধীন হইয়া তলে। রক্ত নিশি ভরে গিয়ে শুনিল রে মুক্তি কোলাহল, বন্দি শৃঙ্খল তাহারা কারাবাসে, মুক্তি হাসি হাসি ঢুকেছে ভয় বাধা স্বাধীন হইয়া তলে। রক্ত নিশি ভরে গিয়ে শুনিল রে। ওরা দুপায়ে দলে গেল মরণ সংকার, সবারে ডেকে গেল শিকল ঝংকার। দুপায়ে দলে গেল মরণ সংকার, সবারে ডেকে গেল শিকল ঝংকার। বাজিল নবতলে স্বাধীন ডঙ্কার, বাজিল নবতলে স্বাধীন ডঙ্কার। বিজয় সঙ্গীত বন্দি গেয়ে চলে, বন্দিশালা মাঝে ঝঞ্ঝা বসেছে উতল কলরলে। রক্ত নিশি ভরে গিয়ে শুনিল রে।
ওরা দুপায়ে দোলে গেল মরণ সংকার, সবার ডেকে গেল শিকল ঝংকার। দুপায়ে দোলে গেল মরণ সংকার, সবার ডেকে গেল শিকল ঝংকার। বাজিল নবতলে স্বাধীন ডঙ্কার, বাজিল নবতলে স্বাধীন ডঙ্কার। বিজয় সঙ্গীত বন্দি গেয়ে চল, বন্দিশালা মাঝে ঝঞ্ঝা বসেছে। রুকল কলরবে রক্ত নিশি ভরে এগিয়ে শুনি ওরে। জয় হে বন্ধন মৃত্যু ভয় হর, মুক্তিকামী জয় স্বাধীনোচিত জয়। জয় হে বন্ধন মৃত্যু ভয় হর, মুক্তিকামী জয় স্বাধীনোচিত জয়। জয় হে, জয় হে, জয় হে। এর আগে দৌলতপুরে থাকতেই লিখেছিলেন শিশুদের জন্য অনবদ্য কবিতা হার মানা হার। তোরা কোথা হতে কেমনে এসে মণিমালার মতো আমার কণ্ঠে জড়ালি, আমার পথিক জীবন এমন করে ঘরের মায়ায় মুগ্ধ করে বাঁধন পরালি। আমায় বাঁধতে যারা এসেছিল গরব করে হেসে, তারা হার মেনে হায় বিদায় নিল কেঁদে। তোরা কেমন করে ছোট্ট বুকের একটু ভালোবেসে ওই কচি বাহুর রেশমি ডোরে ফেললি আমায় বেঁধে। তোরা চলতে গেলে পায়ে জড়াস, না না বলে ঘাড়টি নড়াস। কেন ঘর ছাড়াকে এমন করে ঘরের ক্ষুধা স্নেহের সুধা মনে পড়ালি। ওরে চোখে তোদের জল আসে না, চমকে ওঠে আকাশ তোদের চোখের মুখের চপল হাসিতে। ওই হাসি তো মোর ফাঁসি হলো, ওকে ছিঁড়তে গেলে বুকে লাগে। কাতর কাঁদন ছাপা যেও হাসির রাশিতে। আমি চাইলে বিদায় বলিস, ছাড়বো না কোমরা। ওই একটু মুখের ছোট্ট মানাই এড়িয়ে যেতে নারী। কত দেশ বিদেশের কান্না হাসির বাঁধন ছেঁড়ার দাগ যে বুকে পোড়া। তোরা বসলি রে সেই বুক জুড়ে আজ, চিরজয়ীর রথটি নিলি কাড়ি। ওরে দরদিরা, তোদের দরদ শীতের বুকে আনলে শরৎ। তোরা ঈষৎ ছোঁয়ায় পাথরকে আজ কাতর করে অশ্রু ভরা ব্যথায় ভরালি। কুমিল্লায় তখন অসহযোগ খেলাফত আন্দোলনের তীব্র জন অসন্তোষ। কংগ্রেসের একটি সভা হচ্ছে, সেখানে নজরুল ইসলামকে গান করার জন্য সব নেতারা অনুরোধ করলেন। নজরুল গাইলেন বাঙালির মরণ ভয় জয় করার গান। ভয় করো গো হরণ।
করো গো হরণ, এই মরণ ভীত মানুষ দেশের ভয় করো গো হরণ। এসো 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 গো মরণ, এসো 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 গো মরণ, এসো 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 গো মরণ। আগামী পর্বে আমরা দেখব মুজাফফর আহমদ যখন নজরুল ইসলামের সঙ্গে 6 তারিখ রাতের বেলায় কথা বলার সুযোগ পেয়েছিলেন, তখন তিনি কি জানতে পেরেছিলেন ঘটনা সম্পর্কে। এছাড়াও নজরুল ইসলামের দৌলতপুরের ঘটনা আরও কিছু বিশ্লেষণ আমরা জানতে পারব আগামী পর্বে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এই আশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ইচ্ছা করলে আপনারা আমাদের সঙ্গে ফেসবুকে যুক্ত হতে পারেন। ধন্যবাদ সবাইকে।